ॐ लीलासहचरं श्रेष्ठ धर्मचक्रप्रवर्तिनं वन्दे त्वं सर्वनेतारं বিবেকানন্দস্বামিনম। স্বামীজি খেতড়িতে চলে এসছেন। খেতড়িতে খেতড়ির রাজা স্বামীজির প্রিয় শিষ্য অজিত সিং ইংল্যান্ডে গিয়েছিলেন রাজ দরবারে। সেখান থেকে ফিরে এসেছেন বম্বেতে। স্বামীজির নির্দেশে রামকৃষ্ণ মিশন থেকে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। সেখান থেকে তিনি খেতড়ি ফিরে এসেছেন। আর অজিত সিংয়ের একান্ত ইচ্ছে ছিল স্বামীজি যেন একবারের জন্যে খেতড়িতে আসেন। কেন স্বামীজি বিশ্ববিজয় করার পর আর খেতড়িতে স্বামীজি আসেননি। সেই জন্যে অজিত সিংয়ের একান্ত ইচ্ছে স্বামীজি যেন একটুর জন্যেও খেতড়িতে আসেন। তিনি স্বামীজিকে একটা অভ্যর্থনা দেবে। আর খেতড়ির প্রজা তারা রাজাকে অভ্যর্থনা দেবে, তারাও স্বামীজিকে অভ্যর্থনা দেবে। এই বিরাট একটা অনুষ্ঠানের জন্যে স্বামীজিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্বামীজি আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। গ্রহণ করে স্বামীজি ওই জন্যে দিল্লি থেকে সোজা জয়পুর, দিল্লি থেকে স্বামীজি আলোয়ার হয়ে জয়পুর চলে এসেছিলেন। রাজা কিন্তু স্বামীজির কষ্ট কম হওয়ার জন্যে আগেই স্বামীজিরকে অভ্যর্থনা জানানোর জন্য নিয়ে যাবার জন্য সবাইকে পাঠিয়ে দিয়েছিলেন, মন্ত্রী পরিষদ ইত্যাদিকে। কিন্তু স্বামীজি বললেন আমি আলোয়ারে একবার যাব। সেই জন্যে স্বামীজি আলোয়ারে গেলেন এবং আলোয়ার থেকে জয়পুর থেকে খেতড়ি এসেছিলেন। জয়পুর থেকে খেতড়ি 90 মাইল। একদিনে আসা যেত না। এখন যেমন কয়েক ঘন্টার রাস্তা, তখন 2-3 দিনের রাস্তা, মরুপথ। আস্তে আস্তে যেতে হতো, খুব আস্তে আস্তে যেতে হতো, রাত্রিতে বিশ্রাম করতে হতো। স্বামীজিও এইভাবেই গেছিলেন। স্বামীজিকে প্রথম দিন রাজার সঙ্গে স্বামীজিকে অভ্যর্থনা দিয়েছিলেন, স্বামীজিও তাদের প্রত্যুত্তর দিয়েছিলেন। তারপরে স্বামীজিকে স্কুলে অভ্যর্থনা দেবার জন্যে ব্যবস্থা করেছিলেন। স্বামীজি সেখানে গেছিলেন, তারা রাজাকেও অভ্যর্থনা দিয়েছিলেন একসঙ্গে। রাজাকে 5 থালা মোহর দিয়েছিলেন, কিন্তু রাজা কিন্তু 1 থালা রেখে বাকি মোহর শিক্ষা খেতে ব্যয় করার জন্যে দিয়ে দিয়েছিলেন। আর স্বামীজিও সেখানে অভ্যর্থনার যথাযথ প্রত্যুত্তর দিয়েছিলেন। এই খেতড়ি ভ্রমণ স্বামীজির খুব সুখপ্রদ হয়েছিল। কেন? সেখানে অত লেকচারও ছিল না। রাজার সঙ্গে বসে আলোচনা, নিকটবর্তী যেসব দর্শনীয় স্থান সেগুলো দর্শন করা, বিশ্রাম করা, এই ধরনের সমস্ত কাজ এক ধারে হয়েছিল। একদিন রাজা তার রাজপ্রাসাদে একটা সভা ডেকেছিলেন। সেখানে স্বামীজি বেদান্তের উপর লেকচার দেবেন। সেই স্বামীজি বেদান্তের উপর লেকচার দিয়েছিলেন। 1.5 ঘন্টা স্বামীজি লেকচার দিয়েছিলেন। কিন্তু স্বামীজির শরীর তখন অত পটু ছিল না। স্বামীজি অর্ধেক লেকচার দিয়েছিলেন, দিয়ে স্বামীজি একটু বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রাম নিয়ে আবার বাকিটা দিয়েছিলেন। স্বামীজি সেখানে খুব মনের দুঃখে বলেছিলেন,
এখনকার লোক হিন্দুও নয়, বেদান্তবাদীও নয়, তারা হচ্ছে ছুতমার্গী। আর তাদের মন্দির হচ্ছে রান্নাঘর, আর হাঁড়িটা হচ্ছে তাদের দেবতা। স্বামীজি খুব দুঃখ পেয়েছিলেন, খুব দুঃখে স্বামীজি এই কথাটা বলেছেন। স্বামীজি সারা ভারত ভ্রমণ করেছেন, ভ্রমণ করে এই এক চিত্র দেখেছেন, সর্বত্র ছুতমার্গী। আমাকে তোমরা ছুঁয়ো না, তুমি আমার ছায়া মারিও না, আমি উচ্চ বর্ণের, তুমি নিম্ন বর্ণের, শিক্ষা দীক্ষা কিছু নাই, ব্রাহ্মণ সমাজের তোষণ, ব্রাহ্মণ সমাজের শোষণ, এইরকম নানা জিনিস লক্ষ্য করেছিলেন। স্বামীজিও চিন্তা করেছিলেন কিভাবে ভারতকে এই চক্র থেকে বার করে নিয়ে যাওয়া যায়। আর স্ত্রী স্বাধীনতা তো ছিলই না, স্ত্রী শিক্ষা সেটাও ছিল না। স্বামীজি চিন্তা করে দেখেছিলেন একমাত্র ভারতের দরকার এখন শিক্ষা, এবং ভারতীয় ভাবধারায় শিক্ষা। এই শিক্ষার জন্যে স্বামীজি সর্বত্র প্রচার করে গেছেন। প্রথম অন্নদান, বস্ত্রদান, তারপরে বিদ্যাদান। স্বামীজি ধর্মদান নিয়ে এত কথা বলেননি, স্বামীজি সর্বত্র বলেছেন বিদ্যাদান। প্রথমে বিদ্যাদান। এই ভারতে যদি শিক্ষিত করে দেয়া যায় জনগণকে, তাহলে আর কিচ্ছু বলতে হবে না, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ছোঁয়া উচিত কোনটা আমাদের ধর্ম, সব তারাই নিজেরা বিবেচনা করে স্থির করে নেবেন। এই জন্যে স্বামীজি খেতড়িতে অনেক দুঃখে বেদান্তের ওপর লেকচার দিতে গিয়ে এই কথাটা বলে ফেলেছিলেন, যদিও কথাটা অক্ষরে অক্ষরে সত্য। এই রাজপ্রাসাদ থেকে এবারে স্বামীজির খেতড়ি থেকে চলে যাবার সময় হলো, বিদায়ের সময় এসে গেল। রাজার মন চাইছে না, কিন্তু স্বামীজিরও আর থাকার সময় নেই। স্বামীজি ওখানে 12 দিনের মতো ছিলেন। এবারে স্বামীজি ওখান থেকে খেতড়ি থেকে বেরোলেন, আবার ওই একইভাবে জয়পুরে এলেন। জয়পুরে স্বামীজি কিছু লেকচার দিয়েছিলেন। জয়পুর থেকে স্বামীজি জানুয়ারির প্রথম দিনে আজমির চলে গেলেন। রাজা নিজে দাঁড়িয়ে থেকে স্বামীজিকে স্টেশনে এসে ট্রেনে তুলে দিলেন। আজমির পুষ্কর, সেখান থেকে যোধপুর গিয়েছিলেন। যোধপুরে গিয়ে স্বামীজি প্রবল জ্বরে আক্রান্ত হয়ে গেছিলেন। স্বামীজির শরীর তো একদমই ভালো ছিল না। তারপর জানুয়ারি মাসে রাজস্থানে প্রচণ্ড ঠান্ডা। স্বামীজি যোধপুরে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। যোধপুরে হরিদাস চট্টোপাধ্যায়ের বাড়িতে হরিদাস চট্টোপাধ্যায়ের সেবায় 8-10 দিন জ্বরে ভোগার পর আস্তে আস্তে সুস্থ হয়েছিলেন। সুস্থ হয়ে স্বামীজিকে তখনও বম্বে থেকে, বরোদা থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে স্বামীজিকে আসার জন্যে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু স্বামীজির শরীর একদম সুস্থ ছিল না। স্বামীজি ওই জন্যে আর বম্বে বা বরোদা ওইসব জায়গায় যাননি। তিনি ওখান থেকে খান্ডোয়া থেকে রটলাম জংশন থেকে সোজা কলকাতায় চলে এসেছিলেন। কলকাতায় এসে
স্বামীজি কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন। এর মধ্যে আবার সেই দিন এসে গেল, সেই যে ভারত কন্যা নিবেদিতা নিবেদিতা আসছেন ভারতে, নিবেদিতা আসছেন কলকাতায়। 28শে জানুয়ারি মোমবাসা জাহাজে করে নিবেদিতা আসছেন কলকাতায়। স্বামীজি গিয়েছিলেন নিবেদিতাকে জাহাজ থেকে নামিয়ে নিবেদিতাকে নিয়ে এসেছিলেন। প্রথমে নিবেদিতাকে হোটেলে রেখে দিয়েছিলেন। নিবেদিতা সম্বন্ধে 2-4টে কথা বলার আছে। নিবেদিতা অনেক দিন ধরে ভারতে আসবেন, ভারতে সেবা করবেন, এই তার একান্ত ইচ্ছা। স্বামীজিকেও জানিয়েছিলেন তার কথা। স্বামীজি কিন্তু সেই সব কথা নিয়ে বেশি উচ্চবাচ্য করতেন না। নিবেদিতা বলতেন, স্বামীজি শুনতেন। নিবেদিতা চিঠি দিতেন, স্বামীজি চিঠি পড়তেন। স্বামীজি কিন্তু কিছু উচ্চবাচ্য করতেন না। নিবেদিতা বারবার স্বামীজিকে অনুরোধ করতেন, আমি ভারতে যাব, আমি ভারতে সেবা করব, সেবা করে ভারতে আমি থাকব। স্বামীজি বুঝলেন যে নিবেদিতার এবার সময় হয়েছে ভারতে আসার। নিবেদিতার ঠিক ঠিক অবস্থা হয়েছে ভারতে থাকার মতো। তাও নিবেদিতাকে চিঠিতে স্বামীজি বলেছিলেন যে দেখো, তোমাকে আমি 2টো কথা বলতে চাই ভারত সম্বন্ধে। এখানে ভারতের মেয়েদের একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্যে, বিশেষ করে ভারতের নারীর জন্যে একটা শিক্ষিত মানুষের দরকার। পুরুষের চেয়েও একটা নারীর দরকার। বর্তমানে ভারত ওই রকম নারী দিতে পারছে না। স্বামীজি কিন্তু বলেছিলেন, সেই আপনাদের বলেছিলাম, স্বামীজি মাতাজি স্কুল দেখতে গেছিলেন রানী ভবানীতে। রানী ভবানী বিদ্যালয় দেখে স্বামীজি বলেছেন, স্কুল চলছে ঠিকই আছে, কিন্তু ছাত্রীদের মাথার ওপর কতগুলো পুরুষ মানুষ, শিক্ষক ইত্যাদি রাখায় স্বামীজি বলেছিলেন যে পুরুষ মানুষ রাখার চেয়েও স্ত্রী, নারী দিয়ে যদি নারীদের শিক্ষা দেয়া যায়, সেই শিক্ষা আরও ভালো হবে। সেই জন্যে স্বামীজি এখানেও সেই কথা নিবেদিতাকে বলছেন, একটা নারীর দরকার। ভারত এখন সেইরকম নারী দিতে পারছে না, কিন্তু তোমার এখানে প্রয়োজন আছে। তোমার মধ্যে যে শিক্ষা আছে, যে পবিত্রতা আছে, যে অসীম ভালোবাসা আছে, যে দৃঢ়তা আছে, আর পরন্তু তোমার শরীরে কেল্টিক রক্ত প্রবাহিত, সেই জন্যে তোমার মতো নারীর একটা ভারতে বিশেষ প্রয়োজন। নিবেদিতাকে বলেছিলেন, আরও বলেছিলেন যে দেখো, ভারতের সমাজ ব্যবস্থা, ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা আকাশ পাতাল তফাৎ। ভারতের অর্থনৈতিক অবস্থা, তোমাদের অর্থনৈতিক অবস্থা বিস্তর প্রভেদ। তুমি এইসব চিন্তা করে ভারতে আসার জন্যে পা বাড়াবে,
আর তুমি ভারতে এসে দেখবে চারিদিকে অর্ধ উলঙ্গ নর নারী ঘিরে বসে আছে। তাদের নিজের জাত সম্বন্ধে, স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা আছে। বিশেষ করে বিজাতীয় ধর্মের ছোঁয়া, বিজাতীয় ধর্মীয়দের ঘৃণা হোক, ভয় হোক, তারা তাদের কাছে আসতে দেয় না। আর বিদেশিরাও তাদের ঘৃণা করে। আর একটা কথা তুমি চিন্তা করবে, তোমার স্বদেশবাসী কিন্তু তোমার এই খামখেয়ালিপনার জন্যে তারা তোমাকেও নিন্দা করবে। আর তোমাকে কিন্তু তারা একটা অন্যভাবে দেখতে আরম্ভ করবে। এই সব যদি তুমি সহ্য করো, তবে তুমি ভারতে এসো, আমি তোমায় স্বাগত জানাচ্ছি, বারবার স্বাগত জানাচ্ছি। আর একটা কথা আমি তোমাকে বলতে চাই, তুমি ভারতে আসবে, ভারতের সেবা করবে, তুমি যদি সাফল্য পাও ভালো, যদি সাফল্য না পাও তাতেও তুমি জানবে আমি তোমার পাশে আছি। তুমি যদি ভারতে থাকো, তুমি যদি ভারত থেকে বিদেশে চলে যাও, তুমি যদি বেদান্ত ধর্মে থাকো বা বেদান্ত ধর্ম ত্যাগ করো, আমি জানবে সর্বদা তোমার পাশে থাকব। বুঝলে? হাতি কি দাঁত, পুরুষ কি বাত। একবার যদি বেরিয়ে যায় এর অন্যথা হবে না। এইভাবে স্বামীজি কিন্তু নিবেদিতাকে বলেছিলেন। নিবেদিতা সব চিন্তা করে ভারতে এসেছিলেন। স্বামীজির আর একটা চিন্তা ছিল, নিবেদিতাকে কোথায় রাখবেন। তা অভেদানন্দ মহারাজ বলেছিলেন যে মায়ের কাছে তাকে রেখে দাও। স্বামীজি নিবেদিতাকে এবার মায়ের কাছে নিয়ে যাচ্ছেন। নিবেদিতাকে বলেছিলেন যে দেখো, তোমায় যদি এই মা যদি মেনে নেন, কাছে টেনে নেন, জানবে সারা ভারতবাসী তোমাকে কাছে টেনে নেবে, আর কোনো চিন্তা নেই। সেই জন্যে নিবেদিতাকে প্রথমে মায়ের কাছে এনেছিলেন, যে মা কি বলেন। নিবেদিতা যখন প্রথম মায়ের কাছে এলেন, বিদেশিনী মা, তার ভাষা বোঝেন না। নিবেদিতাও মায়ের ভাষা বোঝেন না। নিবেদিতা তার পাশটিতে বসে তার চিবুকটি ধরে বলেছিলেন খুকি। আদর করে তাকে কোলে টেনে নিয়েছিলেন। স্বামীজি এই কথা শুনে স্বামীজি ভাবলেন আমি আজ নিশ্চিন্ত হলুম। স্বামীজিও নিশ্চিন্ত হলেন। সেই নিবেদিতা আমাদের কত করেছেন। আজকে যেমন আমাদের কোভিড মহামারী এসেছে, তখন এসেছিল প্লেগ মহামারী। সেই প্লেগ মহামারীতে নিবেদিতা স্বামীজির গুরু ভাইয়ের সঙ্গে, রামকৃষ্ণ মিশনের সাধু ব্রহ্মচারীর সঙ্গে, ভলেন্টিয়ারের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে সেই প্লেগ মহামারী সামনে থেকে সেবা করেছিলেন। আর নিবেদিতা স্কুল করেছিলেন। নিবেদিতা বিদ্যালয় যে দেখেছেন সেই স্কুল করেছিলেন। কিন্তু নিবেদিতা স্কুল তখন এইরকমভাবে হয়নি। নিবেদিতা স্কুলে
আমাদের রক্ষণশীল সমাজ তাদের বাড়ির মেয়েদের পড়তে পাঠাতে কুণ্ঠিত হতো। কেন? বিদেশিনীর হাতে শিক্ষা নিতে হবে, তার ছোঁয়া লাগবে, এতে আমাদের সমাজে সেই সব মেয়েদের ক্ষেত্রে পরবর্তীকালে খুব অসুবিধে হবে। সেই জন্যে প্রথম অবস্থায় নিবেদিতার কাছে পড়তে পাঠাতেন না। স্বামীজি অনেক চেষ্টা করে ভক্তদের বলতেন, তোমাদের বাড়ির মেয়েদের নিবেদিতার কাছে পড়তে পাঠাও, শিক্ষার জন্যে পাঠাও, আমাদের শিক্ষার আজ বড্ড দরকার। এইভাবে স্বামীজি বলতেন লোকের কাছে, নিবেদিতাও যেতেন পাড়ায়, যে তোমাদের বাড়ির মেয়েদের আমার কাছে দাও, আমি তাদের শিক্ষা দেব। এইভাবে বহু প্রচেষ্টা নিবেদিতা করেছেন, সিস্টার ক্রিস্টিন করেছেন, এরম অনেক মাতাজিরা করেছেন। করে নিবেদিতা তার স্কুলকে দাঁড় করিয়েছিলেন। এই হচ্ছে নিবেদিতা। ভারতের জন্যে তিনি সমগ্র জীবনটা দিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে নিবেদিতা। আর নিবেদিতাকে আর একটা কথা বলেছিলেন, যে দেখো নিবেদিতা, তুমি নিজে কাজ করবে, তুমি মিস মুলারের সঙ্গে থেকে কাজ করবে না। আমি যতদূর জানি মিস মুলার খুব জেদি প্রকৃতির, নিজের ভাবধারা উনি অপরের মধ্যে ঢুকিয়ে দিতে চান। আমি জানি তুমি সেইভাবে কাজ করতে পারবে না, তুমি স্বাধীনভাবে কাজ করবে, তুমি কারো আশ্রয়ে কাজ করবে না, তুমি নিজে থেকে কাজ করবে। স্বামীজি এই কটা কথা নিবেদিতাকে বলে দিয়েছিলেন। নিবেদিতাও চিরকাল স্বাধীনভাবে কাজ করেছেন, কারো ছত্রছায়ায় কাজ করেননি। এই হচ্ছে নিবেদিতা, এই হচ্ছে নিবেদিতা, যিনি আমাদের জন্যে সব দিয়ে দিয়েছেন। এরপরে স্বামীজির চলে এলো সেই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। 3 তারিখ ফেব্রুয়ারি আমাদের কাছে একটা বিশেষ দিন। স্বামীজির খুব চিন্তা ছিল। সেই সিন্ধু প্রদেশের ইন্দুমতি মিত্রকে চিঠি দিয়েছিলেন, আপনাদের বলেছিল যে আমার এখন খুব চিন্তা আছে, যে একটা কলকাতায় বা কলকাতার নিকটে ঠাকুরের একটা নিজস্ব জমিতে একটা মঠ গড়ে তুলি। এই সেই শুভক্ষণ। কলকাতার বিপরীতে হাওড়ার বেলুড়ে একটা গঙ্গার তীরে জমি পাওয়া গেছিল। সেই জমি সেই দিন বায়নানামা করা হয়েছিল। সেই জমি কেনা হয়েছিল 39,000 টাকায়। টাকা দিয়েছিলেন শ্রীমতী হেনরিয়েটা মুলার, আমেরিকার স্বামীজির বিশেষ ভক্ত। সেই যে চিকাগোয় যার বাড়িতে স্বামীজি প্রথম আশ্রয় পেয়েছিলেন, যে সম্ভ্রান্ত ভদ্রমহিলা স্বামীজিকে রাস্তা থেকে ডেকে নিয়ে গেছিলেন, যে ভদ্রমহিলা স্বামীজিকে চিকাগো ধর্ম মহাসম্মেলনের অফিসে নিয়ে গিয়ে পরিচয় করে দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন টাকা। সেই টাকায় জমি কেনা হয়েছিল। তারপরে স্বামীজির 6 তারিখ ফেব্রুয়ারি একটা বিশেষ দিন। ঠাকুরের গৃহস্থ ভক্ত
নবগোপাল ঘোষ ঠাকুরের গৃহস্থ ভক্ত, ঠাকুরের কৃপাপ্রাপ্ত ভক্ত। তিনি থাকতেন বাদুড়বাগান পল্লীতে, কলকাতায়। তিনি সওদাগরি অফিসে খুব বড় পোস্টে কাজ করতেন, ৩০০ টাকা মাইনে পেতেন। তখনকার দিনে ৩০০ টাকা অনেক টাকা। তা তিনি প্রথম পত্নী বিয়োগ হয়ে গেল, দ্বিতীয় পত্নীও বিয়োগ হয়ে গেল, তৃতীয় পত্নী বিবাহ করেছিলেন। করে খুব ধার্মিক ছিলেন এই তৃতীয় পত্নী। তিনি তৃতীয় পত্নী আর সন্পুত্র কন্যা নিয়ে কিশোরীর সঙ্গে ঠাকুরের কাছে গিয়েছিলেন। ঠাকুর তাহাকে বলেছিলেন যে, দেখো, তুমি কীর্তন, নৃত্য ইত্যাদি বাড়িতে রোজ করবে, এই করতে করতে তোমার হবে। তা তিনি বাড়িতে নৃত্য সংকীর্তন, নৃত্য ইত্যাদি করতেন। তিনি আর ঠাকুরের কাছে আসেন না। ৩ বছর হয়ে যাচ্ছে। ঠাকুর কিন্তু ঠিক মনে রেখেছেন। মনে রেখে বলছেন, কিশোরী, সেই বাদুড়বাগানের যে ভক্ত এসেছিল, সেই নিজের পয়সায় ওষুধ দেয়, বাদুড়বাগানে থাকে, কই সে তো আর আসে না, তুমি তাকে আসতে বলো। কিশোরী গিয়ে নবগোপাল বাবুকে বলেছেন যে, পরমহংস মশাই আপনাকে যেতে বলেছেন। নবগোপাল বাবু তো আনন্দে অধীর হয়ে গেলেন যে, আমার মতো সামান্য লোককে প্রভু মনে রেখে স্মরণ করেছেন। উনি তো গেলেন, আবার সেই স্ত্রী পুত্র কন্যা নিয়ে গেলেন। ঠাকুর বললেন, তুমি আসোনি? বললেন, আপনি যে বলে দিয়েছিলেন বাড়িতে নৃত্য সংকীর্তন আদি করতে, আমি নৃত্য তাহাই করি। রোজ অফিস থেকে এসে সংকীর্তন নৃত্য এইসব করি। উনি বললেন, শোনো, তোমাকে আরও 3 আসতে হবে, হলেই তোমার হয়ে যাবে। তারপর থেকে নবগোপাল বাবু ঠাকুরের কাছে প্রায় আসতেন। ঠাকুরও ভক্ত বাড়ি যেতেন, নবগোপাল বাবু ঠাকুরের সঙ্গে সঙ্গে যেতেন। নবগোপাল বাবুর খুব ইচ্ছে হলো তার বাড়িতেও ঠাকুরকে ওরম নিয়ে আসবেন, একটা উৎসব করবেন। ঠাকুরের কাছে নিবেদন করলেন, আমার বাড়ি যদি আপনি আসেন তো খুব ভালো হয়। ঠাকুর বললেন, ঠিক আছে, যাব, তুমি একটা দিন ঠিক করো। একটা শুভ দিনে ঠাকুর গেলেন। নবগোপাল বাবু তো বিশাল আয়োজন করেছেন। ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে। ঠাকুর এলেন, ভাগবত পাঠ সমাপ্ত হলো। তারপরে সংকীর্তন আরম্ভ হলো। ঠাকুর কীর্তন করছেন। নবগোপাল বাবু মালা পরিয়েছেন পায়ের কাছাকাছি অবধি। ঠাকুর তো এগোচ্ছেন, পেছোচ্ছেন, কীর্তন করতে করতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। আবার একটু বাহ্য চেতনা ফিরে আসছেন, আবার সংকীর্তন করছেন। নবগোপাল বাবু দেখছেন ঠাকুর ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে আছেন। ঠাকুরের সমগ্র শরীর দিয়ে চন্দ্র কিরণ খেলে যাচ্ছে। নবগোপাল বাবু চমকে গেলেন যে, আমি কি দেখছি, এ কি আমার চোখের ভ্রম? নবগোপাল বাবু তার ভাইকে বললেন। দাদা বললেন, না, ঠিকই তো আছে, ঠাকুরের যেমন শ্রীমূর্তি ওই রকমই শ্রীমূর্তি দেখছি, কোনো রকম চন্দ্রকিরণ তো দেখতে পাচ্ছি না। উনি চোখ মুখে জল দিয়ে, মাথায় জল দিয়ে ভাবলেন মাথা গরম হয়েছে বোধহয়, কিন্তু তারপরেও দেখেন ওই রকম।
নবগোপাল বাবু আর কোনো কথা বললেন না। উনি বুঝলেন প্রভুর কৃপা, এটা লীলা। এদিকে নবগোপাল বাবুর সহধর্মিণী আরও বাড়ির সব স্ত্রীলোকের ইচ্ছা হয়েছে ঠাকুরকে নিয়ে যাবেন ওপরে, প্রণাম করাবেন, ঠাকুরকে ভোজন করাবেন। খবর এলো নবগোপাল বাবুর কাছে। নবগোপাল বাবু ঠাকুরকে অন্দরমহলে পাঠিয়ে দিলেন। ঠাকুরের বসলেন, কিন্তু নবগোপাল বাবু স্ত্রীর খুব ইচ্ছে হয়েছিল সহধর্মিণীর ঠাকুরকে নিজে হাতে ভোজন করাবেন, কিন্তু উনি বলতে পারছেন না। ঠাকুর কিন্তু বুঝতেন তো, বললেন তুমি আমায় খাইয়ে দেবে, তুমি আমায় খাইয়ে দাও। তার সহধর্মিণী হাতে চাঁদ পেলেন, ঠাকুরই তার মনোবাসনা পূর্ণ করে দিচ্ছেন। ঠাকুর বসে আছেন, উনি মিষ্টান্নাদি নিয়ে ঠাকুরের শ্রীমুখে দিচ্ছেন। উনি দেবার সময় চমকে গেলেন, দেখে ঠাকুরের গলা থেকে কে একটা বেরোচ্ছে মিষ্টান্ন, সে গ্রহণ করছে, আবার চলে যাচ্ছে। এইবারে 2-3 বার দেবার পর উনি একটু ভীত হয়ে গেলেন। ঠাকুরও বুঝতে পেরেছিলেন, বললে ঠিক আছে, এবারে আমি নিজের খাদ্য নিজের আমি গ্রহণ করব করে ঠাকুর ওনাদের সমস্ত প্রসাদ দিলেন। এই কথা উনি নবগোপাল বাবুকে বলেছিলেন। নবগোপাল বাবু শুনলেন, জানলেন, বললেন এ ঠাকুরের লীলা। এইভাবে নবগোপাল বাবুর কাছে ঠাকুর সেদিন এই রকম লীলা করে নবগোপাল বাবুর মনে নানা আনন্দ দিয়েছিলেন। ঠাকুর তো সেদিন নবগোপাল বাবুর কাছ থেকে চলে গেলেন, কিন্তু ঠাকুর বলে গেছেন নিত্য নিত্য নবগোপালকে সংকীর্তন করতে, নৃত্য করতে। নবগোপাল বাবু তাই করে যাচ্ছেন। আর কি করেন, অফিস থেকে আসার সময় পাড়ার লোকেদের বলে, পাড়ার ছেলে মেয়েদের বলে, বল জয়রাম কৃষ্ণ, তারাও বলে জয়রাম কৃষ্ণ, সঙ্গে সঙ্গে তাদের বাতাসা দেন। পাড়ার লোকেরা, ছেলেমেয়েরা তাকে দেখলেই বলে ওঠে জয়রাম কৃষ্ণ, জয়রাম কৃষ্ণ, আর উনি বাতাসা দেন। আর সবাইকে উনি ওষুধ দেন বিনামূল্যে। এইভাবে চলছে। ঠাকুর কাশীপুর বাড়িতে এসে গেছেন। ঠাকুর পীড়িত, সেই 1 জানুয়ারি চলে এসেছে। ঠাকুর কৃপা করবেন, ঠাকুর সবাইকে আজকে কৃপা করবেন, কল্পতরু হবেন, কল্পতরু হয়ে কৃপা করবেন। আপনারা তো কল্পতরু সবই ঘটনা জানেন। রামদত্ত বলছেন নবগোপাল বোসকে, যাও যাও, ঠাকুর আজ কল্পতরু হয়েছে, গিয়ে তুমি চেয়ে নাও। নবগোপাল বোস বলছেন যে প্রভু আমার কি হবে? ঠাকুর বলছেন একটু ধ্যান জপ করতে তো পারবে? তা নবগোপাল বাবু বলছেন, প্রভু কখন আমি ধ্যান করব, কখন অফিস থেকে ফিরি, কখন ধ্যান করব বলো, তাহলে তুমি একটু জপ করতে তো পারবে? বলল তাই বা আমার সময় কোথা? বলল শোনো, তুমি আমার নামটা করতে পারবে তো? বলছে হ্যাঁ, তা আমি পারবো। বলল ওই করলেই তোমার হয়ে যাবে। এই হচ্ছে নবগোপাল বাবু। তাকে ঠাকুর বলেছেন তার নাম করতে। ঠাকুর এই কথা বলেছেন, এটাই তার সাধন। তিনি নিত্য অফিস থেকে এসে ঠাকুরের নাম গুণগান কীর্তন করেন, নৃত্য করেন। এইভাবে নবগোপাল বাবুর জীবন কেটে যাচ্ছে। একবার নবগোপাল বাবু বাড়ি করেছেন,
শিবপুরে কাছে রামকৃষ্ণপুরে সেই বাড়িতে স্বামীজিকে অনুরোধ করেছেন যে স্বামীজি ওই 6 তারিখ ফেব্রুয়ারি আপনি আমার বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন তো। স্বামীজিও খুব আনন্দে বলেছেন নিশ্চয়ই যাব। নবগোপাল ঘোষ সারা বাড়ি ফুল পতাকা দিয়ে সাজিয়ে দিয়েছেন। স্বামীজিও বেলুড় থেকে স্বামীজিও বেলুড় থেকে 3টে নৌকা করে সাধু ব্রহ্মচারী নিয়ে বেলুড় থেকে রামকৃষ্ণপুরে আসছেন। স্বামীজি রামকৃষ্ণপুরের ঘাটে দাঁড়ালেন, দাঁড়িয়ে নামলেন নৌকা থেকে। গেরুয়া বসন, মাথায় উষ্ণিস, খালি পা, একটা খোল বাজিয়ে বাজিয়ে স্বামীজি গান গাইছেন, সেই বিখ্যাত গান, দুঃখিনী ব্রাহ্মণীর কোলে কে শুয়েছ আলো করে। গান গাইছেন, খোল বাজাচ্ছেন, আর সঙ্গে সাধু ব্রহ্মচারী আর সবাই কীর্তন করতে করতে নবগোপাল ঘোষের বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন। সবাই ভাবছেন এই কি সেই বিশ্বজয়ী বিবেকানন্দ এইরম সাধারণভাবে খোল বাজিয়ে খালি পায় কীর্তন করতে করতে যাচ্ছে। সবাই অবাক হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত রাখছি। জয়তু স্বামীজি।